অ্যানাবলে মনে হয় প্রবলেম আছে। আমি এখানে একটা রেজিস্টরের প্রবলেম পাইছি, এটা ওই অ্যানাবলের লাইনে আছে। আমি সেটাকে চেঞ্জ করছি, রেজিস্টরটার মানটা চেঞ্জ হয়ে গেছিল। আমি যখন এরকম রাখবো, এটাকে বলে G3 মেকানিক্যাল স্টেজ। আপনি যখন অ্যাডাপ্টার দিবেন সেটা হলো S5 স্টেজ। ডিসপ্লেটা চলে আসছে, সিমস ফেল এরকম মেসেজ আসছিল, এই যে এখানে ডিসপ্লে আসছে। মাদারবোর্ডটা ফাইনালি রান হয়ে গেছে। এটা হলো i3 10 জেনারেশনের মাদারবোর্ড। দেখেন একটা ছোট্ট মাইনর প্রবলেম, যে মাইনর প্রবলেমের কারণে মাদারবোর্ডের ডিসপ্লে আসতেছিল না। আসসালামু আলাইকুম সবাইকে। আমার হাতে যে মাদারবোর্ডটা আছে এটা হলো HP ল্যাপটপের মাদারবোর্ড, i3 10 জেনারেশনের মাদারবোর্ড। এটা হলো সেই ল্যাপটপ, 10 জেনারেশনের ল্যাপটপ। আর মাদারবোর্ড হচ্ছে এটা আমাদের কাছে আসছে সার্ভিসিংয়ে। প্রবলেমটা হচ্ছে নো ডিসপ্লে। তো নো ডিসপ্লে প্রবলেম হলে আপনারা কিভাবে চেক করবেন মাদারবোর্ড, অথবা কিভাবে সিকোয়েন্সগুলো দেখতে হয়, আজকের ভিডিওতে আপনাদেরকে সেই জিনিসটাই দেখাবো। আশা করি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে এই ভিডিওটা। তো দেখেন, আমি এইটা হলো অ্যাডাপ্টার। তো অ্যাডাপ্টারে 19 ভোল্ট আছে। যাই হোক, অ্যাডাপ্টারে 19 ভোল্ট আমি চেক করে দিচ্ছি। তো এখানে অ্যাডাপ্টারটা দিলাম, আমি সুইচ করব। এখানে আছে সুইচ। তো আমি সুইচ করলাম। এটার অন হলে এই পাশে একটা লিড আছে, এই যে লিডটা এটা জ্বলতেছে, তার মানে মাদারবোর্ডটা অন হয়েছে। আমি আবারও খুলে ফেললাম, অফ হয়ে গেছে। তো নো ডিসপ্লে হলে আপনারা এইভাবে মাদারবোর্ড চেক করতে পারবেন এবং বুঝতে পারবেন যে মাদারবোর্ডের এই যে সুইচ করছি অন হয়েছে। এখন দেখেন এই মাদারবোর্ডে এটা র্যামটা এখানে কি দেওয়া আছে সেটা একবার দেখে নিই। এখানে র্যাম দেওয়া আছে DDR4 এর 3200 বাসের র্যাম আছে। তো যেহেতু 10 জেনারেশনের 3200 বাসের র্যাম। মাদারবোর্ড সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দিই, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে মাদারবোর্ড কিভাবে চেক করতে হয়। টোটাল এই মাদারবোর্ডে এটা র্যাম, দুটা র্যামের স্লট, এটা ব্যাটারির সকেট, এটা হলো ডিসি কানেক্টর, আর এইখানে আপনার NVMe স্লট। এটা হলো মাদারবোর্ডের আইও চিপ। যদি চিপটা দেখি আইও কি দেওয়া আছে মাদারবোর্ডে, আমরা এখান থেকে দেখতে পাবো। দেখেন এখানে দেওয়া আছে KB90, এইভাবে দেখাই দিই আপনাদেরকে। এখানে যে আইওটা ব্যবহার করা হয়েছে মাদারবোর্ডে এটা হচ্ছে KB9022Q। এটা প্রোগ্রামেবল আইও। এইটা যদি আপনি কোনো কারণবশত আইওটা চেঞ্জ করেন তাহলে কিন্তু অবশ্যই প্রোগ্রাম করতে হবে। আইও চিপ কীভাবে প্রোগ্রাম করতে হয় এটার উপরে আমার ভিডিও করা আছে আমার চ্যানেলে, আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন। আবার নতুন করে আমি ভিডিওগুলো করব। তো এটা হলো প্রসেসর, এটাকে সক বলে। এটার সাথে PCS এবং প্রসেসর দুইটাই আছে একসাথে। তো এটা হলো আমরা অনেক সময় অনেকে মেন চিপ বলি, কিন্তু আসলে এখানে প্রসেসর এবং PCS ইনবিল্ট আছে। তো এখানে কিছু কয়েল দেখা যাচ্ছে। তো কয়েলগুলোর ভিতরে কি কি কয়েল আছে সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাই দিই। তারপরে এই নো ডিসপ্লে হলে আপনারা কিভাবে মাদারবোর্ড চেক আউট করতে পারবেন সেটাও দেখাবো। তো প্রথমে আমরা দেখব হচ্ছে মাদারবোর্ডের পার্ট নাম্বার। মাদারবোর্ডের পার্ট নাম্বার এখানে দেওয়া আছে LA-H323P, রিভিশন হলো 3। আমার সামনে মাদারবোর্ডের আমি ডায়াগ্রাম এবং বোর্ড ভিউ দুইটাই ওপেন করে রাখছি। তো এইটা হলো মাদারবোর্ডের ডায়াগ্রাম, আর বোর্ড ভিউ যদি বলেন তাহলে এটা হলো মাদারবোর্ডের বোর্ড ভিউ। তো সেই ক্ষেত্রে আমরা বোর্ড ভিউ এবং মাদারবোর্ড আপনাদেরকে দেখানোর আগে এই মাদারবোর্ডটারও কিন্তু কোথায় প্রবলেম হয়েছে, কোন জায়গাতে, সেটাও দেখাবো আপনাদেরকে। আশা করি অনেক হেল্পফুল হবে আপনাদের এই ভিডিওটা। আমরা যখন মাদারবোর্ড অন করি তখন মাদারবোর্ডের কয়েকটা স্টেপ পার হয়। সেই ক্ষেত্রে এইভাবে আমি আপনাদেরকে বলি যে আমরা যখন ডিসি কানেক্টরটা এইভাবে অ্যাডাপ্টারটা দিই ডিসি কানেক্টরে, তখন অ্যাডাপ্টারের এই 19 ভোল্টটা একটা নির্দিষ্ট পয়েন্টে পার হয়, সেটা হলো CLR পয়েন্ট। ঠিক এই জায়গাটাতে আমি এখানে দেখেন কি দেওয়া আছে, আমি পয়েন্টটা দেখাই দিই আপনাদেরকে। ভিডিওটা হয়তো একটু বড় হবে কিন্তু আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে দেখেন রেজিস্ট্যান্সে দেওয়া আছে PRB1। তো আমি এইখানে লিখতেছি, দেখেন PRB1 কয়টা স্টেপ এই মাদারবোর্ড পার করতেছে, যার কারণে ডিসপ্লে আসতেছে না, সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কয়টা স্টেপ পার হচ্ছে। এই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন মাদারবোর্ডে PRB1 আছে। এটা হলো CLR বলে, কারেন্ট সেন্সিং রেজিস্টর। তো এই রেজিস্টরের দুইটা অংশ থাকে। এইখান থেকে আর একটু দেখাই দিই, দুইটা অংশ থাকে। একটা হচ্ছে ACP আর ACN এবং ACP, অ্যাডাপ্টার কারেন্ট নেগেটিভ এবং অ্যাডাপ্টার কারেন্ট পজিটিভ, দুইটা অংশ থাকে। তো এই রেজিস্টরটা পার হয়ে আমরা যে অ্যাডাপ্টারটা দিয়েছি সেই অ্যাডাপ্টারটার ভোল্টেজটা এই রেজিস্টর পার হওয়ার পরে সমস্ত জায়গায় মাদারবোর্ডের টোটাল জায়গাতে ডিস্ট্রিবিউশনটা হয়। এটাই হলো মাদারবোর্ডের সিস্টেম। প্রত্যেকটা মাদারবোর্ডে এই একই সিস্টেমে ভোল্টেজ পার হয়। এখন এখানে দুইটা মসফেট দেওয়া থাকে, সিস্টেমটা এরকম মাদারবোর্ডের। এই যে এখানে দুটো মসফেট দেওয়া আছে, শুধু এই মাদারবোর্ডে না,
কাছ থেকে দেখাই, এখানে দুইটা মসফেট দেওয়া আছে। ডায়াগ্রামে দেখেন এখানে লেখা আছে 19 ভোল্ট। আমি এইখান থেকে দেখা দিচ্ছি, এই যে 19 ভোল্ট, এই 19 ভোল্টটা পাস করে এইটাতে আর একটা মসফেটে, এই মসফেট থেকে পাস করে এই সিএলআরে আসে, সিএলআর থেকে ডিস্ট্রিবিউশন হয় হচ্ছে এই যে 19 ভোল্ট টোটাল বোর্ডে। এবং এইখানে চার্জিং আইসি যেটা ব্যবহার করা হয়েছে সেটা হলো BQ24725, মানে 24725 এই চার্জিং আইসিটা ব্যবহার করা হয়েছে এই মাদারবোর্ডে, i3 10 জেনারেশন মাদারবোর্ডে। তো আমাদের এই চার্জিং সেকশনটা ওকে আছে, যার কারণে পাওয়ারটা ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি মাদারবোর্ডটা অন হচ্ছে কিন্তু ডিসপ্লে আসছে না, এটাই হলো মেইন প্রবলেম। তো ডিসপ্লেটা কেন আসছে না সেটা আপনাদেরকে দেখাবো। তো এইটা বাহ্যিকভাবে আমরা যখন সুইচ করছি, এইখান থেকে এইভাবে ধরি, হ্যাঁ আমরা যখন সুইচ করছি, আমি এখন অন করব। তো এই অন করলাম, থামেন, এখানে সুইচ আমার হাত পড়েনি, হ্যাঁ এই যে সুইচ, এখন সুইচ করব, এখানে লিডটা আমরা দেখব। দেখেন আমি যখন সুইচ করছি লিডটা কিন্তু গ্লো করছে। আমি এই লিডটা সরাই দিই, আপনারা আরও ভালো বুঝতে পারবেন। এই অ্যাডাপ্টার দিয়েছি, অ্যাডাপ্টার অফ করছিলাম, অ্যাডাপ্টার দিয়ে আমি এখন সুইচ করব, আপনারা লিড দেখবেন। সুইচ করছি, এই সুইচ করলাম, অন হলো, মাদারবোর্ডটা অন হলো, ডিসপ্লে নাই। এই তো এটার সমস্যা। এখন আমরা দেখব যে কয়টা ভোল্টেজ পার হচ্ছে, কয়টা স্টেপ পার হচ্ছে। মাদারবোর্ডের কয়েকটা স্টেপ আছে, এইটা যদি জানা থাকে তাহলে আপনারা এই ধরনের মাদারবোর্ডগুলো খুব ইজিলি, মানে কোনো রকম হ্যাসেল ছাড়াই মাদারবোর্ডগুলো কিন্তু রেডি করা সম্ভব। দেখেন আপনারা যখন চালাবেন ইউজার লেভেলে তখন কিন্তু আপনারা অ্যাডাপ্টার দিয়ে চালাবেন, কিন্তু আপনি যদি হার্ডওয়্যারে ডিসি সাপ্লাই দিয়ে চেক করেন তাহলে সেক্ষেত্রে সহজে বুঝতে পারবেন যে আমি কিন্তু অ্যাডাপ্টার চেঞ্জ করে ফেললাম। আমি লাইনটা দিয়েছি এই ডিসি সাপ্লাইয়ে, আমি ডিসি সাপ্লাইটা যখন ঠিক কানেক্টারে আমি দেব, এখনই দিচ্ছি, এই যে কানেক্টারে দিলে দেখবেন একটা অ্যাম্পিয়ার উঠবে, দিলাম, অ্যাম্পিয়ার উঠছে 94, ওঠার পরে 6, মানে আমার এই 7 হওয়া মানে হচ্ছে আমার যে সিএলআর পয়েন্ট আপনাদেরকে বলতেছিলাম, সিএলআর পয়েন্টটা পার হয়ে গেছে এবং 19 ভোল্ট অলমোস্ট মাদারবোর্ডে চলে গেছে। এবার আমি সুইচ করব, সুইচ করলে আমার ডিসি সাপ্লাই কত ভোল্টেজ অ্যাম্পিয়ার উঠতেছে সেটা আপনারা একটু খেয়াল করবেন। ডিসি সাপ্লাই আমরা ফলো করব, ডিসি সাপ্লাই 101 দেখাচ্ছে। 101-এ কখনো এই মাদারবোর্ডে ডিসপ্লে আসবে না, এটার অ্যাম্পিয়ার কিন্তু আরও বেশি হবে। তো সেক্ষেত্রে এখান থেকে বোঝা যায় যে আসলে মাদারবোর্ডের টোটাল সব সেক্টরে ভোল্টেজ যাচ্ছে না। কয়টা সেক্টরে যাচ্ছে, কয়টা অংশে যাচ্ছে সেই জিনিসটা আপনাদেরকে এখন মিটার দিয়ে আমি দেখাবো। প্রথমে তো 19 ভোল্ট যাবে, তারপরে আমাদের 3 এবং 5 ভোল্ট পাস করতে হবে। দেখেন এখানে 3 এবং 5 এই দুটো কয়েল আছে, 3 এবং 5 দুটাই তৈরি হচ্ছে। তো এই দুটো কয়েলের আগে এখানকার কয়েল সম্পর্কে কয়েকটা বলি। এখানে একটা ব্যাটারি কয়েল থাকবে, ব্যাটারিতে চার্জিংয়ের যে কয়েল, একটা 1.05-এর একটা কয়েল থাকবে, প্রসেসরের একটা কয়েল থাকবে। এখানে আমি বোর্ড ভিউ থেকে দেখাবো আপনাদেরকে, তাহলে এখান থেকে আবারও বুঝতে পারবেন। যেমন এটা হলো চার্জিং আইসি। আচ্ছা এই লাইটটা বন্ধ করি, তাহলে মনিটরে একটু ক্লিয়ার আরও সুন্দর আসবে। চার্জিং আইসি এখানে বেশ কিছু আছে, এটা আমাদের সক, যেটা বলছিলাম দুটা র্যামের স্লট। মাদারবোর্ড খুব সহজে কিন্তু প্রবলেম সলভ করা যায় যদি আপনি এটার যদি সিকোয়েন্সটা বুঝতে পারেন, তাহলে সেক্ষেত্রে মাদারবোর্ডে কাজ করা কোনো অসুবিধা হয় না। এখানে দেখেন দুইটা কয়েল দেখতে পাচ্ছি, একটা হলো PL320, এটা হচ্ছে 320, আর একটা আছে হলো PL301। তো এইটা হলো 3 ভোল্টের, এটা কয় পিনের চিপ, এটা দেখেন 20 পিনের চিপ, আর তার নিচে হচ্ছে PU302, আলাদা আলাদাভাবে 3-5 আছে। আচ্ছা ডেস্কটপ মাদারবোর্ড সম্পর্কে বলি, এই ল্যাপটপ মাদারবোর্ড সম্পর্কে বলি। ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডের ওয়ার্কিং প্রসেস কিন্তু অনেকটা সেম, কিন্তু আমরা আসলে বুঝতে পারি না। আমি একটা পাওয়ার সাপ্লাই নিলাম, এটা আপনাদেরকে আরও সহজে সুন্দরভাবে বুঝাই দেওয়ার জন্য। দেখেন এই যে পাওয়ার সাপ্লাইয়ের যে আমাদের কানেক্টর, এটা এখান থেকে 3 এবং 5 তৈরি হয় আফটার সুইচিং, মানে আমাদের এই সকেটে থাকে 5 ভোল্ট স্ট্যান্ড বাই এবং একটা থাকে PS অন। যখন আমরা সুইচ করি তখন এটা অন হওয়ার পরে এই তারগুলো দিয়ে 3, 5, 12 এগুলো জেনারেট হয়। এই ঠিক সেম এরকমই এইটা টোটালটাই এইখানে চিপ দিয়ে ব্যবহার করা হয়েছে। এখানে হলো সেই চিপ আছে 3-5 যেটা তৈরি হয় পাওয়ার সাপ্লাই থেকে, সেটা ল্যাপটপে হচ্ছে এখানে চিপ দিয়ে তৈরি করা হয়। তো আমাদের 3 এবং 5 তৈরি হচ্ছে। 3 এবং 5 তৈরি হওয়ার পরে আমাদের মাদারবোর্ডে যেটা তৈরি হয় সেটা হচ্ছে র্যাম ভোল্টেজ তৈরি হয়। তো এই ক্ষেত্রে এই মাদারবোর্ডে কত র্যাম ভোল্টেজ তৈরি হবে সেটা আপনি এইখান থেকে ডায়াগ্রাম থেকেও ধরতে পারবেন যে কত তৈরি হয়। যেমন এখানে যে কয়েলটা আছে, এখানে কয়েলের ইন্ডিকেশন থেকে বোঝা যায় যে কোনটা হচ্ছে র্যামের কয়েল। যদি প্রসেসরকে ভোল্টেজ না দেওয়া হয় তাহলে কিন্তু প্রসেসর কাজ করবে না। র্যামকে যদি আপনি ভোল্টেজ না দেন তাহলে কিন্তু র্যাম কাজ করবে না। র্যামকে
ভোল্টেজ দিবে কোন কয়েল, এই কয়েলটা নাম কি PL-M1, এই পাশে নাম্বার দেওয়া থাকে, আপনারা এটা দেখবেন। এবং ওই M1 মানে মেমোরি, এটা সহজে বোঝা যায়, এটা কোনো জটিল কিছু না। PL-M1 আমি যদি দিয়ে ইন্টার দিলাম, ইন্টার দিলে দেখেন এখানে PL-M1 এ চিপটা কি ব্যবহার করা হয়েছে, প্রথমে র্যামের চিপ কি ব্যবহার করা হয়েছে সেই চিপটা দেওয়া থাকে, যে এখানে কোন আইসি ব্যবহার করা হয়েছে সেটা দেওয়া থাকে, সাথে এখানে কত ভোল্টেজ লাগবে। DDR4 এ 1.2 ভোল্টেজ প্রয়োজন হয়, তো সেই 1.2 ভোল্টেজটা এখানে শো করতেছে। এবং এটা কত ভোল্টেজে, এটার ইনপুট কত ভোল্টেজ হবে, 5 ভোল্ট আসবে ভিসিসি। এটা যে অ্যানাবল হবে, অ্যানাবলটা হচ্ছে এই যে S3 এবং S5 সিস্টেম অন, এইটা দিয়ে আসবে। সিস্টেম অনটা আসলে এইটার ভোল্টেজটা তৈরি হয়ে যাবে। এটা হলো বেসিক। এরপরে আরও অনেক ডিটেলস থাকে। র্যামের যে ভোল্টেজের যে নাম সেটা হচ্ছে VDDQ, 1.2 VDDQ। তো এটা হলো র্যাম ভোল্টেজের কয়েল। দেখেন এই মাদারবোর্ড কিন্তু এখন অন হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন মনে হয়, লাইটটা দেখা যাচ্ছে। কিন্তু আমি যদি এইখানে কয়েলটা চেক করি, মিটারে কোনো ভোল্টেজ আসতেছে না, মানে এখানে কিন্তু 1.2 ভোল্টেজ আসবে। মাদারবোর্ডের সিস্টেমটা হচ্ছে, আপনি কোনো প্রত্যেকটা মাদারবোর্ডে যখন আপনি অ্যাডাপ্টার দিবেন তখন 19 ভোল্ট জেনারেট হবে। 19 ভোল্ট পাস করার পরে আপনার 3 পাস তৈরি হবে। 3 পাস তৈরি হওয়ার পরে র্যাম তৈরি হবে। এর মধ্যে পিসিএস ভোল্টেজ অথবা অলওয়েজ ভোল্টেজ কিছু আছে 1.8, সেই অপশনগুলো পরে, একটা ভিডিওতে তো ডিটেলস বলা সম্ভব না। তো 3 পাস তৈরি হবে। 3 পাসের পরে আপনার র্যাম হবে, র্যামের পরে আপনার কোর তৈরি হবে, মানে সিপিইউ কোর তৈরি হবে। তো সিপিইউ কোর যদি না থাকে তো আপনি তো ডিসপ্লে পাবেনই না। দেখেন এগুলো হলো সিপিইউ কোরের কয়েল, এই যে এগুলো হলো ক্যাপাসিটার, এবং এগুলো যে সিপিইউ কোরের কয়েল সেটা কিভাবে বোঝা যাবে, আবারও বোর্ড ভিউ যদি যাই, এখানে হচ্ছে কয়েল, আউটপুটে যদি ক্লিক করি তাহলে দেখেন সিলেকশন হচ্ছে এই যে এই হলুদ কালার যে আসতেছে, তার মানে এইখানকার ভোল্টেজটা এদিকে চলে আসতেছে। এটা খুব সহজে বোঝা যাচ্ছে। আর একটা কয়েল আমি সিলেকশন করব, এবং এই কয়েলের পাশে যেমন এখানে একটা কয়েল আছে PL-A1। PL-A1 এর এই আউটপুট সাইডে যদি সিলেকশন করি, দেখেন প্রসেসরের সাইডে সকেট দিকে চলে আসছে। তাহলে আমার এই কয়েলে যদি ভোল্টেজ না থাকে, PL-A1 এটা যদি এইখান থেকে দেখাই, এবার PL-A1টা হচ্ছে এই জায়গাটায়, এই যে এটা হলো PL-A1। এখানে যদি আপনার ভোল্টেজ না থাকে তাহলে প্রসেসর তো কোনোভাবেই কাজ করবে না, আর প্রসেসর কাজ না করলে ডিসপ্লে আসবে না। তাহলে আমাদেরকে এই মাদারবোর্ডে কি করতে হবে, প্রথমে র্যামে ভোল্টেজটা তৈরি করতে হবে। র্যামে কেন ভোল্টেজ আসছে না সেটা দেখতে হবে। এই যে নাম্বারগুলো দেখে দেখে আপনারা কাজ করবেন। এই যে এখানে দেওয়া থাকে নাম্বারগুলো PLG1, তারপরে দেখেন এখানে আমি আপনাকে আরও দেখাই PL-A1। এখনই যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে যে সিপিইউ কোরের, তার ঠিক নিচে আছে আইও চিপ। তো এইভাবে আপনারা এই যে PL-B1, এই B1 মানে কি হতে পারে, আসেন আমরা এই দিকটাতে দেখাই। PL-B1 এখান থেকে দেখাই, PL-B1 মাদারবোর্ডে কাজ করা খুব একটা জটিল বিষয় না, যদি আপনি সিকোয়েন্স ধরে কাজ করেন তাহলেই আপনি কিন্তু বুঝতে পারবেন। দেখেন PL-B1 এটা হলো কয়েল, আর ডায়াগ্রামে যদি সার্চ দিই PL-B1, দেখেন কি আসে, B1 মানে ব্যাটারি, ইন্ডিকেশন করেই দেয়, আমরা আসলে ধরতে পারি না অথবা বুঝতে পারি না, যার কারণে দেখেন PL-B1 এই যে এইটা একদম চলে গেছে। এইটা একটা ডুয়েল মসফেট, এই মসফেটের মাধ্যমে এই দেখেন 12.6, এইটা ব্যাটারি BAT ব্যাটারিতে চলে গেছে। তো এইভাবে আপনার হচ্ছে মাদারবোর্ডগুলোকে ট্রেস আউট করতে হয়। তো এই মাদারবোর্ডে আমরা যেটা মানে বুঝতে পারছি সেটা হচ্ছে আমাদের র্যামে ভোল্টেজ নাই। র্যামে ভোল্টেজ না থাকার কারণে অন হচ্ছে কিন্তু ডিসপ্লে আসছে না। র্যামের এটা হলো চিপ, র্যামের চিপটা আমরা এবার এখান থেকে দেখব। PL-M1, তো র্যামে ভোল্টেজ তৈরি হচ্ছে না। র্যামে তখনই ভোল্টেজ হবে ভিসিসি 5 ভোল্ট থাকবে, অ্যানাবল থাকবে। একটা জিনিস মনে রাখবেন যে ডিজিটাল আইসি অ্যানাবল হলে গা অ্যাক্টিভ হয়, অ্যাক্টিভ হলেই গা সে কাজ শুরু করবে। তো এটার অ্যাক্টিভ হলো S5, তো S5 আসবে, সিস্টেম অন আসবে, সিস্টেম অন আসলে এটার র্যাম তৈরি হবে। তো এখানে নিঃসন্দেহে এখানে কোনো প্রবলেম আছে। এখন কি প্রবলেম আছে আমি সেই জিনিসটা ট্রেস আউট করব এখনই। র্যাম চিপটাতে এখানে আমরা দেখলাম হচ্ছে 11 নাম্বার পিনে আসবে ভিসিসি 5 ভোল্ট। 11 নাম্বার পিন মানে আপনার এখান থেকে শুরু হবে 1 নাম্বার, এখানে দেখেন একটা ডট দিয়ে আছে। তো এই সাদা থেকে শুরু হবে আপনাদের 1 কাউন্টিং, 1 2 3 4 5, এই হলো 5টা পিন আছে, তারপরে আবার 5 মানে 10, এইখানে আসবে 11। এই 11 নাম্বার পিনে থাকবে আমাদের হলো 5, এবং এইখানে আছে 3টা ক্যাপস আছে, মানে ক্যাপাসিটর আছে, একটা রেজিস্টার আছে। এই
হয়ে আমাদের 5 ভোল্ট আসবে। আমি এইভাবেই রাখি, আমি মিটারটা দেখাবো, এইভাবেই দেখাই আপনাদের সুবিধার জন্য। দেখেন আমি যেখানে রাখছি এই রেজিস্টর এবং ইয়াতে 5 ভোল্ট আছে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের মেবি অ্যানাবলে প্রবলেম হচ্ছে, অ্যানাবলটা আসতেছে কিনা সেটা চেক করতে হবে। অ্যানাবলটা চেক করে মেবি অ্যানাবলটা নাই, যার কারণে র্যাম ভোল্টেজ হচ্ছে না। আপনাদেরকে যেমনটি বলছিলাম যে অ্যানাবলে মনে হয় প্রবলেম আছে, আমি এখানে একটা রেজিস্টরের প্রবলেম পাইছি, এটা ওই অ্যানাবলের লাইনেই আছে। আমি সেটাকে চেঞ্জ করছি, রেজিস্টরটার মানটা চেঞ্জ হয়ে গেছিলো, তো যার কারণে র্যামে ভোল্টেজ আসতেছিল না। ক্লিয়ার করে নিই, তারপরে আপনাদেরকে দেখাবো। এই রেজিস্টরের মানটা আমি চেঞ্জ পাইছি, আমি রেজিস্টরটা চেঞ্জ করলাম, এখন জানি না কি হবে, একটু ঠান্ডা করে নিই, হিট হয়ে আছে। প্রত্যেকটা চিপের ক্ষেত্রে আপনারা এর যে ভিসিসি সেটা চেক করবেন, অ্যানাবল চেক করবেন। অ্যানাবল না আসে, ভিসিসি না আসে, তাহলে এইটার ইম্পিডেন্স চেক করবেন যে ওই লাইনে কোনো শর্ট আছে কিনা। আমি ওই লাইনে শর্ট আছে কিনা এই সুযোগে মাদারবোর্ডটা ঠান্ডা হতে হতে আমি একটু হিট হয়ে আছে, আমি আপনাদেরকে দেখাই যে ইম্পিডেন্স চেক করবেন, মিটার নেবেন, মিটারের অনে রেখে ডায়োড মোডে দিবেন, ডায়োড মোডে রেখে রেড প্রপটা আপনারা দিবেন হলো গ্রাউন্ডে, রেড প্রপটা দিবেন গ্রাউন্ডে, আর হচ্ছে ব্ল্যাক প্রপটা দিবেন সেই লাইনে যে লাইনটা আপনি চেক করবেন। এই রেজিস্টরের ইম্পিডেন্সটা চেক করব যে এখানে আমার কোনো শর্ট আছে কিনা। দেখা গেল 5 ভোল্ট আসতেছে না, সেক্ষেত্রে এই লাইনে কোনো শর্ট আছে কিনা, এখানে আপনার লো ইম্পিডেন্স হয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন সহজে যে এইটা এখানে আমার শর্ট আছে। আবার অ্যানাবলের লাইনেও আপনি ঠিক এইভাবে চেক করতে পারবেন, এই যেভাবে ইম্পিডেন্স দেখাবে, ইম্পিডেন্স যদি দেখায় তাহলে বুঝবেন যে লাইনটা ঠিক আছে। আর যদি লো ইম্পিডেন্স দেখায়, ওই 10, 20 অথবা 0 এরকম যদি দেখায়, তাহলে বুঝবেন যে ওই লাইনে কোনো না কোনো প্রবলেম আছে। এখন আমি এইটা অন করব। আগে অ্যাম্পিয়ার উঠতেছিল হচ্ছে যখন আমরা সুইচ করছিলাম, তখন আমরা ডিসিতে অ্যাম্পিয়ার দেখছিলাম হচ্ছে 100 উঠছিল। এখন অ্যাডাপ্টারটা দিলাম, এখন অন করব, অন করে কত আসতেছে দেখব। অন করলাম, অন করে দেখেন চলে আসছে 477, 78, তার মানে আমার র্যাম ভোল্টেজ হয়ে গেছে এবং আশা করা যায় যে প্রসেসরের সিপিইউ কোরও তৈরি হয়ে গেছে। ডিসি মোডে নিলাম, এবার আমি র্যাম ভোল্টেজটা চেক করব। র্যাম ভোল্টেজ কিন্তু চলে আসছে 1.2 ভোল্ট। সিপিইউ করে দেখেন 1.12 ভোল্ট, অ্যাম্পিয়ার 550 উঠতেছে। অতএব আশা করি মাদারবোর্ডটা হয়তো রান হয়ে গেছে, ডিসপ্লে চলে আসছে। আমি যখন এরকম রাখবো, এটাকে বলে G3 মেকানিক্যাল স্টেজ। আপনি যখন অ্যাডাপ্টার দিবেন সেটা হলো S5 স্টেজ, তারপরে যখন সুইচ করবেন সেটা S3 স্টেজ হওয়ার পরে S0 হয়ে যায়, S0তে গিয়ে ডিসপ্লে দেয়। তো এখানে G3 থেকে S0, তার মানে আপনার একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি চেক করবেন সব কিন্তু দেওয়া থাকে। এটার জন্য কাউকে আপনার বলার দরকার হবে না, আপনি খালি সিকোয়েন্স ধরে কাজ করবেন। এখানে লেখা আছে, এখানে দেখেন 3 ভোল্ট আরটিসি, আরটিসির পরে তারপর 19 ভোল্ট, 3 ভোল্ট প্রাইম, 1.8 প্রাইম। সুইচ কখন করবেন, এই যে অন অফ হওয়ার আগে কি কি ভোল্টেজ তৈরি হবে, কোনগুলো হবে, 1.0 প্রাইম হবে, 1.8 প্রাইম হবে। তারপর সুইচ করবেন, সুইচ করার পরে পাওয়ার বাটন আউট হবে, SLP S4 আসবে, S5 আসবে, সিস্টেম অন আসবে, যে এইটা থেকে র্যাম আসবে। এইখানে কিন্তু আমাদের আটকায় গেছিলো। তো একটার পর একটা হতে 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 সক PLT রিসেট, এই রিসেট হওয়ার পরে আপনার ডিসপ্লেটা চলে আসবে যদি বায়োস ঠিকঠাক থাকে। মাদারবোর্ড কিন্তু খুব জটিল কোনো কিছু না, এভাবে সিকোয়েন্স ধরে কাজ করতে হবে, তাহলে হয়ে যাবে। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তারপরে দেখি ডিসপ্লেটা আসছে কিনা। তো আপনারা যখন মাদারবোর্ডের কাজ করবেন সিকোয়েন্স ধরে ধরে কাজ করবেন। দেখেন এখানে লেখা আছে, আপনারা লাইটে বুঝতে পারছেন কিনা, আমি এই লাইটটা বন্ধ করে দিই। ডিসপ্লেটা চলে আসছে, সিমস ফেল এরকম মেসেজ আসছিল, এই যে এখানে ডিসপ্লে আসছে, মাদারবোর্ডটা ফাইনালি রান হয়ে গেছে। এটা হলো i3 10 জেনারেশনের মাদারবোর্ড। দেখেন একটা ছোট্ট মাইনর প্রবলেম, যে মাইনর প্রবলেমের কারণে মাদারবোর্ডের ডিসপ্লে আসতেছিল না। আপনারাও ঠিক যেভাবে আপনাদেরকে দেখালাম, এভাবে আপনারা যদি মাদারবোর্ডের কাজ করেন তাহলে আশা করি প্রতিটা মাদারবোর্ডই কম বেশি রেডি হবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।